দর্শক সকলকে শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন। তারকার কথনের সেটে আজকে যিনি আছেন তিনি বেশ পুরনো মানুষ, তবে এসেছেন একটা নয়া রূপে, নয়া গল্প নিয়ে। আমাদের পরিবারের সদস্য, আমাদের ভীষণ প্রিয় একজন অভিনেত্রী মৌসুমী হামিদ। আমন্ত্রণ জানাচ্ছি তাকে। কেমন আছেন? অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। খুব ভালো আছি। আমন্ত্রণ জানানোর তো প্রশ্ন মনে হয় পরে আসে, পরে আসে আসলে বাড়িতে আমন্ত্রণ আসলে আবার জানানোর কিসের নিজের আমন্ত্রণ? বাড়িতে আবার আমন্ত্রণ কিসের, আসলে ওইরকমই মানে মনে হয় ফিলিংটাও এরকম আজকে অনেকটা, যে ঘুম থেকে উঠে আচ্ছা ঠিক আছে বাসায় যেতে হবে, বাড়ি যেতে হবে। ঘুম থেকে উঠে যেরকম বাড়ি যে বাবা মার সাথে দেখা করে আসতে হয় না যখন স্টুডেন্ট লাইফ ছিল, সেরকম ফিল হচ্ছে আর কি। তাই ওই খবরগুলো, তাই নিজের জীবনে কি ঘটছে না ঘটছে সেই গল্পগুলোই আসলে ভাগাভাগি করতে আসা নিজের পরিবারের সকলের কাছে। ওটাই বললাম যে আমাদের পুরনো মানুষ, তবে নতুন নতুন গল্প নিয়ে আসেন। এবারের গল্পটা আবার নতুন না, এবারের গল্পটা নয়া গল্প। নয়া গল্পে কি আসছে সেটা একটু শুনতে চাই। নয়া গল্পে আসছে আসলে নয়া মানুষ, মানুষও নয়া, গল্পও নয়া। তো ভাবলাম যে নয়া মানুষের নয়া গল্প একটু আমার পরিবারের সাথে আড্ডা দিয়ে যাই, নয়া মানুষের গল্প নিয়ে, নয়া গল্প নিয়ে। এই জন্য চলে আসলাম আজকে সকাল সকাল। আমরা নয়া মানুষের পোস্টারটা দেখতে পাচ্ছি পর্দায়। একটা সিলআউট টাইপের একটা ছিল আবহাওয়াটা, মানে কি নৌকার উপরে একটা বডি, একটা ফিগার ব্ল্যাক, মানে সিলুট ব্ল্যাক ফিগার, আর ওখানে লেখা নয়া মানুষ আর কি। নয়া মানুষ মানে ওখানে যেহেতু একটা নৌকার উপরে একটা যেহেতু ফিগার, তার মানে একটা মানুষ ওখানে আছে, একটা নয়া মানুষ, যেই মানুষের হুট করে আবির্ভাব হয়, হুট করে না, কোনো একটা ডিজাস্টারের পর একটা জায়গায় হুট করে একটা মানুষের আবির্ভাব হয়। তো তাকে সবাই আসলে নয়া মানুষ বলে ডাকতে শুরু করে, তার নাম রাদার দেন হিজ নেম আর কি। তো নয়া মানুষ কেন তাকে ডাকতে শুরু করে সবাই, এইটা জানতে হলে সিনেমা দেখতে হবে। সিনেমা তো আমরা অবশ্যই দেখবো, তবু থাকে না সিনেমা দেখতে যাওয়ার আগে দর্শক জানতে চায় যে সিনেমাটা তো দেখতে যাওয়া উচিত, কিন্তু কেন যাব, কারা কারা আছে সেখানে, কি হচ্ছে, সেই হিন্টগুলো কিছু কিছু করে যদি একটু পাই আমরা। আচ্ছা ঠিক আছে, ওকে। তো সিনেমাটা কেন, ধরো যদি বলি যে কেন দর্শক যাবে দেখতে যাবে, কারণ এটা একটা নয়া মানুষের গল্প, নয়া গল্প। গল্পটা আসলেই নয়া। আমরা আসলে আমাদের গতানুগতিক যে ধরনের গল্প আমরা সবসময় সিনেমা হলে সিনেমা দেখি, বা আমরা যে ধরনের গল্প এক্সপেক্ট করি, এটা একটু ভিন্ন তার থেকে একটু ভিন্ন ধাঁচের। তুমি এটাকে কোনো ফর্মুলা ফিল্ম, মানে কোনো ফর্মুলায় ফেলতে পারবে না। আমি তুমি করেই বললাম, মানে ইউ লুক লাইক মাই লিটল কাজিন, ছোট বোন। হ্যাঁ, থাকে না সবচেয়ে ছোট্ট বোন যেটা থাকে, ফ্যামিলি মেম্বার, তো এই জন্য আর কি চলে আসছে। তো ধরো এরকম একটা গল্প, এরকম একটা জিনিস, বেশ সুন্দর সুন্দর ফিলসফিক্যাল জায়গা আছে সিনেমাটায়। ওইটার একটা নয় মানুষ সিনেমার গল্পের একটা ফিলসফিক্যাল স্ট্যান্ডার্ড, বা মানে থাকে না যে তুমি একটা গল্প দেখার পর ওইটা তোমাকে ভাবাতে থাকবে বেশ কিছুক্ষণ, লম্বা সময় ধরে তোমাকে এক ধরনের সাইকোলজিক্যাল প্রেশার ক্রিয়েট করবে, থাকে না, মাইন্ড গেম খেলবে তোমার সাথে। এটা কাইন্ড অফ ওরকম মাইন্ড গেম, বলতে ঠিক মাইন্ড গেম না, ধরো এখনকার সিচুয়েশনে, এখনকার টাইমে আমরা মানুষ, বাংলাদেশি মানুষ শুধুমাত্র আমি বলবো, পৃথিবীর অন্য দেশে এরকম আমি কখনো দেখি নাই, মানে আমার যত এক্সপিরিয়েন্স আছে, বাংলাদেশের মানুষ আমার কাছে মনে হয় যে আমাদের ধৈর্য দিন দিন একদম নাই হয়ে যাচ্ছে, আমাদের মধ্যে থেকে হিউম্যানিটি চলে যাচ্ছে, আমাদের মধ্যে ভালোবাসা, আবেগ, মায়া এখন কোনো কিছুই কাজ করে না এক্সেপ্ট আওয়ার ওন এজেন্ডা। আসলে আমরা একটা সম্পর্ক ভুলে যাই আমাদের ওন এজেন্ডার জন্য, আমরা সুন্দর ভুলে যাই আমাদের ওন এজেন্ডার জন্য, যে আমার এজেন্ডা পারপাস সার্ভ হচ্ছে না, আমার যত সুন্দরই হোক না কেন ওইটা আমি নেব না। কিন্তু এটা তো মানুষ হিসেবে আসলে আমাদের মানে হওয়া উচিত না। আমাদের তো সুন্দরের পূজা করা উচিত, কারণ আমরা তো সবচেয়ে সুন্দর সৃষ্টি, আমরা সবচেয়ে সুন্দর সৃষ্টি, মানে সৃষ্টিকর্তার সবচেয়ে সুন্দর সৃষ্টি আমরা। কিন্তু আমাদের মনটাও আল্লাহ এরকম সুন্দর করে সৃষ্টি করছে, কিন্তু চয়েস দিয়ে রাখছে একটা, আমরা উই অল আর চুজিং রং, আমার কাছে কেন জানি মনে হচ্ছে। সো নয়া মানুষের গল্পটা কাইন্ড অফ এরকম, যে অনেকে নয় মানুষ যখন আবির্ভাব হয় তখন অনেকে রাইট চুজ করে, অনেকে রং চুজ করে। হ্যাঁ, তো এইটা হচ্ছে কাইন্ড অফ ওরকম এক ধরনের, না বলে আসলে কিভাবে বলে দেয়া যায়। হ্যাঁ, এটা মানে খুব কষ্ট হয়েছে আমার পুরাটা লাইন সাজাতে আর কি, খুবই কষ্ট হয়েছে, আমার অনেক কিছু চিন্তা করতে হয়েছে। কার নির্মাণে এই নতুন গল্পটা? ওকে,
এই নতুন গল্পের নির্মাণ যিনি করেছেন, নির্মাণ ওনার আগে আমি একটু বলতে চাই যিনি লিখেছেন, যার আসলে হৃদয়ে প্রথম এটার উদয় হয়, ওনার নাম আ.ম.ম. হাসানুজ্জামান। উনি একটা খুব সুন্দর উপন্যাস লিখেছিলেন, যে উপন্যাসের নাম হচ্ছে বেদনার বালুচরে। নান্দনিক নাট্যদলের প্রতিষ্ঠাতা উনি। তো ওনাদের কাছে মনে হচ্ছে এত সুন্দর একটা উপন্যাস উনি লিখেছেন, এটা সিনেমা বানানো উচিত। এই আইডিয়াটা এসছে নান্দনিক নাট্যদলেরই আর একটা ছেলে সোহেল রানা বয়াতি। ওর মনে হলো যে গল্পটা সুন্দর, ও সিনেমা বানাবে। ওর সাথে সাথে উপন্যাসটা নিয়ে মাসুম রেজা ভাইয়ের কাছে গেল এবং চিত্রনাট্য তৈরি করে নিয়ে আসলো। বেশ অনেক চড়াই উতরাই পার করে ফাইনালি একটা চিত্রনাট্য সিলেক্ট হলো, সেটা নিয়ে আমরা শুটিংয়ে গেলাম। আর কারা কারা ছিলেন সিনেমার আর্টিস্ট? সিনেমার আর্টিস্ট হিসেবে ছিলেন রৌনক হাসান। মেইন ক্যারেক্টার যদি আমি বলি, যে প্রধান চরিত্র, কেন্দ্রীয় চরিত্রগুলোর মধ্যে আছেন রৌনক হাসান, মৌসুমী হামিদ আছেন। সবচেয়ে ইম্পর্টেন্ট চরিত্রে আছেন উশুশি নাম করে একটা মেয়ে। ও হচ্ছে হ্যাঁ খুদে, কিন্তু খুদে না, ধানি মরিচ। তো ও হচ্ছে আমরা যদি বলি মেইন অ্যান্টাগনিস্ট বা প্রোটাগনিস্ট গল্পে, আমার মনে হয় ওই। আচ্ছা, হ্যাঁ, ওকে ঘিরে একটা গল্প, অনেকখানি পার্ট জুড়ে ও আছে, মানে ও হচ্ছে প্রাণ গল্পের, ওই গল্পের প্রাণ। ওকে, সো শুটিংটা কোথায় হয়েছে, কতদিন ধরে হয়েছে, এরকম ইনফরমেশন কিছু কিছু যদি শুনি। শুটিংটা হয়েছে প্রায় 20-22 দিন। শুটিং করতে আমরা গিয়েছিলাম মতলবের কানুদির চরে একদম রিমোট একটা চরে, বেশ বড় চর, কিন্তু ধরো চরের 10 ভাগের 1 ভাগ জায়গায় মানুষ বাস করে। 50 বা 30-40 ঘর মানুষ ধরো সর্বসাকুল্যে আছে। এই শ্যুটটা পুরো ওই চরের মধ্যে যে করা। 20-22 দিন সবাই ওখানেই অলমোস্ট। এর মধ্যে আবার চিত্রাঙ্গের অ্যাটাক যখন ছিল তখন উই গট ব্যাক টু ঢাকা 2022 সালে। হ্যাঁ, আমরা ভয় পাচ্ছিলাম খুব, চিত্রাঙ্গের বাতাস খুব বাজে ছিল। আমরা তো জাস্ট, তখনও ঝড় শুরু হয়নি, ঝড় শুরুর আগে যেই আবহাওয়ার যে বৈরী পরিবেশটা থাকে, গুড়ি গুড়ি বৃষ্টি হয়, বাতাস হয়, সো ওইটা যখন স্টার্ট হয় তখনই আমরা খুব ভয় পাইছিলাম। আমরা সেটে মোটামুটি যতজন ছিলাম, এক্সেপ্ট দ্য সিনেমাটোগ্রাফার কমল দা আর আমাদের পাগল ডিরেক্টর, ওরা বলছে তোমরা যাও, আমরা যাব না, আমরা এখানেই থাকবো। কোনোভাবেই কেউই কোনো অনুরোধ করে ওকে ওই চর থেকে আনতে পারে নাই, কমল দাকে আর ডিরেক্টরকে। ওরা ওই চরেই ছিল, ওই ঝড়ের মধ্যে, ওই চরে ওরা শ্যুট করছে, ওরা ফুটেজ নিছে চরে, মানে ঝড়ের ফুটেজ দরকার ছিল, কিন্তু ওদের কোনো ভয় নাই, মানে একদম নির্ভীক এবং ডিটারমাইন্ড ছিল। মানে আমার মনে হয় যে আসলে প্রত্যেকটা ফিল্ম মেকার এরকম ডিটারমাইন্ড হওয়া উচিত, মানে এরকম না, মানে সোহেলের মতো না, ইন এ ডিফারেন্ট, মানে ও হি ইজ টু ডেঞ্জারাস আর কি। মানে ওর যখন এটা ইটস অ্যাবাউট হিজ সিনেমা, দ্য সিনেমা হি ইজ মেকিং, হি ডোন্ট কেয়ার এনিওয়ান এনিথিং এলস ইন দ্য ওয়ার্ল্ড। ঝড়ের যে সিনেমাটোগ্রাফিটা নিয়েছে সেটা যে আসলে রিয়েল, এটা আসলে পর্দায় অনেকে দেখে কিন্তু বুঝতে পারবে না, অনেকে ভাববে যে হয়তো ক্রিয়েটেড, কিন্তু আসলে সত্যি যে ছিল। আজকে মৌসুমী হামিদের ইন্টারভিউতে আমরা সেটা কনফার্ম করলাম। নয়া মানুষ নিয়ে কথা বলছিলাম, নয়া গল্পের অনেক কথা হয়েছে, জীবনের মোড় চেঞ্জ হয়, মোড়ের সাথে সাথে মানুষের জীবনে নতুন মানুষ যুক্ত হয়, নতুন ভাবনা যুক্ত হয়। মৌসুমী হামিদ মিষ্টি মিষ্টি করে হাসছে, আমার মনে হয় সে জেনে গেছে ইতিমধ্যে আমি কি জানতে চাচ্ছি। নয়া মানুষের আগমনে মৌসুমী হামিদের জীবন কেমন চলছে? খুব ভালো চলছে, সুন্দর চলছে আলহামদুলিল্লাহ, পরিবারের দয়ায়, পরিবারের দোয়ায়, সৃষ্টিকর্তার অশেষ রহমতে খুব ভালো আছি। আর একটু ঠুংঠাং ওটা তো হয়, ওটাকে আমি খারাপ থাকা বলি না, ওইটাকে আমি ভালো থাকার অনুষঙ্গ বলি। আচ্ছা, এই যে জীবনের একটা মোড় পরিবর্তন হয় সব মেয়ের ক্ষেত্রে বা ছেলের ক্ষেত্রে, যার ক্ষেত্রেই বলি। হ্যাঁ, তোমার ক্ষেত্রেও হবে, তোমার টাইমও আসতেছে সামনে, নাকি হয়ে গেছে? ও শাবাশ, ওকে। ওই জায়গাটায় যে বিয়ের পরে জীবনের যে একটা মোড় পরিবর্তন হয়, কিন্তু অ্যাজ অ্যান আর্টিস্ট, এই আর্টিস্টের জায়গা থেকে যখন এরকম প্রফেশনালিজমের জায়গা থেকে অনেকেই বিয়ে জিনিসটা নিয়ে কিছুটা ভয়ভীতি সকলের থাকে, তবে মৌসুমী হামিদের ক্ষেত্রে এই ভীতিটা কি কমেছে বিয়ের পরে না বেড়েছে? কিসের ভয়ভীতি?
ক্যারিয়ার পার্সপেক্টিভে হতে পারে, জীবন বদলে যাওয়া, এভরিথিং। একদমই না। আমার কাছে মনে হয়েছে, সব সময়ই মনে হয়েছে মানে ধরো মেবি আই লুক লাইক ভেরি রাফ অ্যান্ড টাফ অ্যান্ড টম বয়েস টাইপ, বাট ভিতর ভিতর আমি খুবই গার্লি একটা মানুষ। হ্যাঁ, সো আই অলওয়েজ ওয়ান্টেড টু গেট ম্যারিড। মানে এরকম টিপিক্যাল ছিলাম আমি, ট্রাস্ট মি। হ্যাঁ, বিয়ে করব বিয়ে করব বিয়ে করব, কত প্ল্যান বিয়ে টিয়ে নিয়ে। কিন্তু বিয়েটা সামহাও, বিয়েটা তো এটা তো আল্লাহর, মানে এটা একদম ওনার লেখা থাকতে হয়। তারপরে ফাইনালি হলো। তো হওয়ার পরে যে বদলে যাওয়া জীবন, মানে ওই যে ভয়টা যে বিয়ে হলে তো একটা বিশাল চেঞ্জ আসবে লাইফে, এটাই তো রিয়েলিটি, রাইট? আই নেভার থট অ্যাবাউট দ্যাট রিয়েলিটি। এটা ভাবতে এখনো হচ্ছে না? না, মানে আমি ভাবি নাই যে আমি কি করব, বা বিয়ের পরে ওইভাবে ওই রিয়েলিটি নিয়ে কখনো ভাবা হয় নাই। আমার কাছে মনে হয়েছে যে এটাই নর্মাল, মানে ওইটা নিয়ে আলাদা করে ভাবার কিছু নাই। ভবিষ্যতে কি হবে না হবে ওইটা তো আমি জানি না, ওইটা নিয়ে এখনই ভেবে বসে থাকলে যদি তখন না হয় তখন কি ঝামেলা হবে। তার চেয়ে বেটার চলতে থাকি, প্রতিদিন তো একটা নতুন দিন, প্রতিদিনটাকে ফেস করি আগে, তারপর আগামীকাল দেখব কি হয়। কিন্তু দিনটাকে ফেস করা এটা একটা বেশ আমার কাছে মানে বেশ ভালোই লাগছে, দিনটা কেটে যাচ্ছে কোনো না কোনোভাবে। তো এই যে প্রতিটা দিন নতুন দিনের নতুন চ্যালেঞ্জ, নতুন সম্ভাবনা, এই সবকিছু ফেস করার জন্য যে নতুন মানুষটা জীবনে এলো সেও তো আসলে মিডিয়ার, এবং বারবার নয়া মানুষ শব্দটা কিন্তু চলেই আসছে, তাই না? তো নয়া মানুষের কথায় যেহেতু ছিলাম আমরা, সেই সিনেমার একটা গান আছে আমাদের কাছে, চাঁদের গাড়ি, ওটার কিছু অংশ আগে দেখে প্লিজ আসি। প্লিজ, আমার সবচেয়ে পছন্দের গান নয় মানুষের, চলুন সবচেয়ে পছন্দ। চলুন প্রিয় দর্শক, অনেকগুলো স্যাড, আবার হ্যাপি, আবার বউ সাজার মুহূর্ত, সবকিছুই গানে কিন্তু একটু একটু করে দেখে হ্যাঁ, মানে ফেললাম। গানটা কিন্তু অদ্ভুত, মানে ও ও আহ্বান করতেছে তার ভালোবাসার মানুষকে যে ভরা গাঙে নাও ভাসায়া ভাটির দেশে, আয় রে আয় তোরে নিয়া উড়াল দিব সাদা মেঘের গায়ে। মানে আবার বলতেছে বন্ধুরে পাইলাম না তোর মন, এত কিছু করলাম তোর জন্য, তারপর তোর মন পাচ্ছি না কেন মন পাচ্ছি না কেন। সো এটা অদ্ভুত সুন্দর একটা গান। ইমন চৌধুরী গানটির সঙ্গীত আয়োজন করেছেন, মাশা ইসলাম আর অনিমেষ রয়, ওরা দুজন গানটা গিয়েছে। মানে হ্যাঁ, অদ্ভুত সুন্দর, মানে মাশা তো একটা কলিজের টুকরা। হ্যাঁ, আর অনিমেষ তো সুপার ডুপার ট্যালেন্টেড সিঙ্গার। আমার কাছে মনে হয় যে এখনকার জেনারেশনে মাশার, অনিমেষ, মানে দে হ্যাভ রিয়েলি ব্রাইট ফিউচার আমার কাছে মনে হয়। আমি আসলেই চাই যে ওরা অনেক 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 ভালো করুক, কারণ ওরা এক্সট্রিমলি ট্যালেন্টেড। মাশার ট্যালেন্ট এবং অনিমেষ, ওরা দুইজনই ডিফারেন্ট কাইন্ড অফ ট্যালেন্ট, মানে নট সামথিং মানে that we see every day. Exactly, that we see every day. They are different kind of talented people. So ওরা দুইজন যখন এই গানটা গায় তখন তো আসলে গানটা আরো ভ্যালু অ্যাড করে, আরো বিউটি ক্রিয়েট করে আমার কাছে মনে হয়। এই যে কিছু দৃশ্যপট ছিল ওখানে, কিছু স্মৃতিচরণ বা স্যাড মোমেন্টের ওই জায়গাগুলো, কিছু সিকোয়েন্স ছিল যা আপনি দেখছিলেন ভীষণ মুগ্ধ হয়ে। ওই সিকোয়েন্সগুলো এখন যখন টেলিভিশনের পর্দায় নিজে দেখছেন, এগুলো কি ডিফারেন্টভাবে নাড়া দেয়? হ্যাঁ, একটু তো দেয়, মনে হয় যে ইস এই জায়গাটা আরেকটু যদি ভালো করতে পারতাম, তাহলে একটু ভালো করতে ডিফারেন্ট পারতাম। করতে পারতাম। এটা তো কেমন আরেকটু ভালো করলে বোধহয় বেটার হতো। ইমোশনালি ব্যাপারটা হিট করে না? কিন্তু ওই টাইমটাতে যখন করছিলাম তখন তো একরকম ইমোশনালি, হ্যাঁ ইমোশনালি হিট করে, এখনো ইমোশনালি হিট করার মতো সময়টা আমার মনে হয় না। ওটা আরেকটু পরে যে বোধহয় হিটটা করবে। এখন আমি খুদ দেখি খালি যে আমার কোথায় আরেকটু ঠিক করলে ভালো হতো। কিন্তু আমি যখন গানটা ধরো চুপচাপ শুনি, তখন আসলে অদ্ভুত জায়গায় নিয়ে যায় গানটা, আমাকে খুব ভালো লাগে। মানে আমার এটা হচ্ছে নয় মানুষ সিনেমায় আরও কয়েকটা গান আছে এবং প্রত্যেকটা গানই ভীষণ সুন্দর। এবং এই গানটা লিখেছেন সুজন হাজং ভাই, এবং একটা গান লিখেছেন নির্মলেন্দু গুণ স্যার, একটা গান লিখেছেন মনে করতে পারছি না, কিন্তু মানে প্রত্যেকটা গান, যে চারটা গানই অদ্ভুত সুন্দর এবং এক একটা গান না এক এক ধরনের শক্তি যোগায়। সো রিলিজ হলে আমার মনে হয় সবগুলো গান সবাই দেখতে পারবে। গানের অপেক্ষায় থাকি আমরা সবসময়, যে গানগুলো দেখবো। এবং রিলিজ কবে হচ্ছে সেটা আপনার মুখ থেকে যদি একটু শুনি, সিনেমার রিলিজ ডেট বা হলে কবে আসছে বা গানগুলো কবে আসছে? গান তো অলরেডি একটা প্রমোশনাল সং আর একটা সিনেমার ভিতরে যে সং একটা রিলিজ হয়েছে, আর বাকিগুলো আজকে একটা আসার কথা, তারপরে
আর সিনেমা রিলিজ তো 6 তারিখে। আচ্ছা 6 ডিসেম্বর প্রেক্ষাগৃহে আমরা দেখতে দেখতে পারবো পারবো। নয়া মানুষ, যদি সবকিছু ঠিক থাকে। এখন পর্যন্ত ফাইনাল ডেট, এখন পর্যন্ত ফাইনাল। সো আমরা ওয়েট করব। গানে কিন্তু আরেকটা সিকোয়েন্সে আমরা দেখছিলাম যে আপনি নতুন বধূ বেশে সাজছিলেন, স্ক্রিনে বধূ বেশে সাজা, তারপরে আবার ইন রিয়েলিটিও ওই জায়গাটাতে নিজেকে প্রেজেন্ট করা। স্ক্রিনের সাথে এই যে সামনাসামনি যখন নিজে ওইটা এক্সপিরিয়েন্স করলেন, ওটার পার্থক্যটা কি থাকে? অনেক পার্থক্য দেখলাম। আমি গত পরশুদিনও একটা কাজ করছিলাম, একটা সিরিয়াল শুট করছিলাম, ওখানেও আমাকে বউ সাজতে হয়েছে। তো আমার কাছে মনে হলো যে বিয়ের পর আমি প্রথম বউ সাজলাম, মানে কোনো নাটকে বা কোনো সিনেমায় বিয়ের পর আমি প্রথম সাজলাম। অনেক বিয়ের আগে তো অনেকবার বউ সাজা হয়েছে, নাটকে, সিনেমায়, ফটোশুটে, বিভিন্ন জায়গায় অনেকবার দেখেছি অনেকবার, হ্যাঁ, ফ্যাশন শোতে। তো বিয়ের পর বোধহয় সাজা হয়েছে বউ, কিন্তু মনে নাই বা মাথার ভিতরে ওইরকম ফিলিংসটা তৈরি হয় না, বা ওইরকম এই ফিলটা একনলেজ করি না আগে। তো মনে হচ্ছে যে কেমন জানি উইয়ার্ড, মানে বিয়ের পর বউ সাজতেছি আবার। কিন্তু নিজের বিয়েতে কি সিনেমা বা নাটকের মতো করে বউ সাজা হয়েছে? না, নিজের বিয়েতে সিনেমা বা নাটকের চেয়ে ওই সেজেছি হয়তো সেম ওয়েতেই, কিন্তু ভিতরের অনুভূতি ডিফারেন্ট ছিল, তো ওইটা চেহারার মধ্যে ছিল আর আমরা কি। তো হুট করে বিয়ের ছবিটা দেখেই তো সবাই একটু মিলাতে কষ্ট হচ্ছিল যে এটা কি সত্যি বউ সাজানো হ্যাঁ, মৌসুমী হবে নাকি কোন শুটের। শুটে সত্যি অনাড়ম্বর ভাবে একটা আয়োজন হুট করে দর্শকদের জন্য একটা ছোটখাটো একটা চমক। মানে মজার ব্যাপার হচ্ছে, আমি গেলাম হুট করে একটা কাজে, শুটিং এ বেনারসি পল্লীতে। তো যে একটা শাড়ি পছন্দ হলো, ওইটা ওই দিনও এরকম একটা বিয়ের সিন ছিল, বিয়ের শাড়ি নিয়ে যাই নাই, ভুলে গেছি, মিরপুরে ছিল শুটিং। তো ভাবলাম বেনারসি পল্লী পাশেই আছে, আমি এখান থেকে একটা শাড়ি নিয়ে আমি শুটিংটা আপাতত ঠেকা দিই। তো আমি একটা জাস্ট অল্প দামি একটা বিয়ের শাড়ির মতো দেখায় এরকম একটা শাড়ি কিনতে গেছি। ওই শাড়িটা কিনতে যেয়ে আমি আমার বিয়ের শাড়িটা দেখছি, যেটা আমি বিয়েতে পরছি, ওটা ওই দিন দেখছি। আর সেটা আমার বিয়েরও আরো প্রায় 1.5 মাস আগে। তখন আমি আমি জানিও না যে আবার 1.5 মাস পরে বিয়ে হবে তখন। আচ্ছা, তারপরে যখন হুট করে 12 দিন আগে যখন ঠিক হলো যে বিয়ে করতে হবে, 12 দিন পরে, তখন মনে হলো আচ্ছা ঠিক আছে, 12 দিন পরে যেহেতু বিয়েই করতে হবে, ওই শাড়িটাই নিয়ে আসি। কারণ ওই শাড়িটা দেখে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যেটা আমার বিয়ের শাড়ি বা এরকম কিছুটা। শাড়িটা আমার, তখন আমি কিনি নাই। আমি ঠিক মানে 1 মাস 1.5 মাস পরে যে ওই শাড়িটা পাইছি দোকানে, তার মানে কি ওটা আমার জন্যই ছিল। এক্স্যাক্টলি। পরে ওইটাই আমার ওটা বিয়ের আপনার শাড়ি। জন্য ছিল, কিন্তু জীবনের যে নয়া মানুষটার জন্য সাজা বউ, তাকে, তাও সে আবার মিডিয়ার মানুষ, ওটা একটা ব্যাপার আছে। তার জন্য যে বউ সাজার যে অনুভূতিটা, এটা আসলে ওই দিনে কেমন ছিল? সে দেখার পর এক্সপ্রেশন কেমন ছিল? খুব ফানি ছিল। আই থট যে থাকে না কিছু, আমরা বেশ কিছু ক্লিপস টিপস দেখি বউয়ের চেহারা দেখার পর জামাইরা ইমোশনাল হয়ে যায় বা সামথিং লাইক দ্যাট, ওরকম। কিন্তু ও যেটা করে, ধরো যখন আমরা দুজন একসাথে থাকি, ও খুব ছবি তুলতে পছন্দ করে। মানে আমি যে একটু সেজে গুজে তাকায়া, ও তুলেই না জীবনে, ওকে দিয়ে এরকম এবং ওই ছবিগুলো ভালোও হয় না। ও তো অনিচ্ছা অনাগ্রহ করে তোলে, তখন ভালো হয় না। কিন্তু ধরো আমি যখন একদম উইদাউট মেকআপ, বাসার ঘরের কাপড় পরে আসি, বা হয়তো খুবই সিম্পল একটা কাপড় পরে আসি, ওই টাইমগুলোতে কোনো একটা কাজ করছি, আদা বাটছি বা বসে বসে বারান্দায় শাক বাটছি, ওইগুলোর ছবি তুলবে ও। এবং ছবিগুলো সুন্দরও হয়, খারাপ হয় তাহলে না। মৌসুমী হামিদ বাড়ির কাজগুলো খুব ভালো মতো সামলাতে পারে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা আমি ছোটবেলা থেকেই একদম টিপটপ, এই ব্যাপারে আমি একদম ছোটবেলা থেকেই এক্সপার্ট। তো ধরো ওরকম চিন্তা ভাবনা ছিল। কিন্তু দেখলাম যে আমার বিয়ের দিন আমি তো অনেক, মানে মোটামুটি আমি চেষ্টা করছি ওরকম আমাকে যেন ভূতের মতো লাগে, মানে না লাগে, এটা চেষ্টা করছি। এবং আমার মেকআপ করছেন জাহিদ ভাই, জাহিদ খান মেকওভার, মানে ফ্যান্টাস্টিক, মানে একদম যেটা আমি চাইছিলাম, উনি আমাকে ওইরকম সুন্দর করে সাজাইছে। এবং সবচেয়ে ভালো লাগছে, আমি যখন এরকম ভেইল নিয়ে উঠছি উপরে, যখন দেখছে আমাকে, ও যে মানে হাসতে হাসতে, মানে ও হাসতেছে, ছবি তুলবে না কি করবে, ও ছবি তুলতে চাচ্ছে, মোবাইল বের করে এরকম ছবি তুলতে চাচ্ছে। তারপরে কে জানি ওর হাত থেকে ছবি, এই তুই হচ্ছিস বর, তুই এখন ছবি তুলবি কেন বউ, তুই এখন বউকে দেখবি। মানে ওই যে হুট করে ওর রিফ্লেক্স চলে গেছে যে ওর বউকে সুন্দর লাগতেছে, এখন ছবি তুলতে হবে, বা আমাকে সুন্দর লাগতেছে, এখন ছবি তুলতে হবে। ওই যে, তো এরকম ছিল ওর রিয়াকশন আর কি আমাকে দেখার পর।
তারপরে এই যে পথ চলার যে তারপরে কেমিস্ট্রিটা, তারপর মিডিয়া ফেস করার একটা ব্যাপার ছিল বিয়ের পরে মিডিয়ার অনেক নিউজ, কি চলছে কি চলছে না, সবার একটা এক্সাইটমেন্ট, হ্যাঁ, ওই ব্যাপারটা কেমন ছিল? এটা এমনি খুবই র্যান্ডম ছিল। আমাদের যদিও প্ল্যান ছিল যে এই মুহূর্তে আমরা আসলে এটা জানাতে চাই না, আমাদের প্ল্যান ছিল যে এই যে বছরের শেষের দিকে হয়তো প্ল্যান করে একটু বড় করে প্রোগ্রাম করতাম, তখন হয়তো সবাইকে বলতাম। এটা যেহেতু খুবই ঘরোয়া পরিবেশে হয়েছে, সো ওই কারণেই ধরো ওরকম একটা প্ল্যান ছিল। কিন্তু পরে যখন জেনে গেছে সবাই, তখন আর মানে ইয়ে করি নাই আর কি, ঠিক আছে এটা ওকে। ও একটু শাই, ক্যামেরা শাই, ও ক্যামেরার ফ্রন্টেও আসতে চায় না। ক্যামেরার পেছন থেকে কাজ করে, একজন ওকে। ক্যামেরার পেছনের মানুষ, একজন পুরো দোস্ত ক্যামেরার সামনের মানুষ। Yes, এই দুজন মানুষের কেমিস্ট্রিটা বিয়ের ক্ষেত্রে বা সম্পর্কের ক্ষেত্রে কেমন? আমার মনে হয় ফ্যান্টাস্টিক। মানে একজন, আমি হচ্ছে খুবই এক্সট্রোভার্ট, খুবই আড্ডাবাজ, খুবই লাউড লাউড, the exact word. Okay, loud. and he is very introvert. He's friendly but in a very trusted circle, and he's very calm and so mindful. So you are happy overall? Your I'm so happy. I'm so cheeks happy. are blushing, I'm so eyes are happy. glowing. Alhamdulillah. I'm so happy. So কাজ নিয়ে আসলে প্রত্যাশার জায়গাটা, এখন নতুন নতুন সিনেমায় সাইন করছেন, কাজ করছেন, সো নয়া মানুষ নিয়ে যদি নিজের প্রত্যাশার জায়গাটা বলি, কি এক্সপেক্ট করছেন? আমি তো এক্সপেক্ট করছি সিনেমাটা করতে যে আমাদের যে যুদ্ধ পার করতে হয়েছে, আমি শুধু চাই এত কষ্ট করে একটা সুন্দর এবং গল্পটা একটা সুন্দর গল্প। আমার মনে হয় এই ধরনের গল্প মানুষের দেখা উচিত। অ্যাটলিস্ট দেখে যদি মনের ভিতরে একটু সুচিন্তা উদয় হয় যে চলো না, অনেকদিন তো মানুষ রূপী অন্য কিছু হয়ে থাকলাম, চলো এখন মানুষ হই, এই অনুভূতিটা যদি একটু মানুষের ভিতরে জাগে। কিন্তু সেটার জন্য মানুষের তো আগে সিনেমাটা দেখতে হবে, সবার কাছে সিনেমাটা পৌঁছাতে হবে। আমার প্রত্যাশা এটুকুই, যেন এই সিনেমাটা দেখে, মানে এই সিনেমাটা যেন মানুষের কাছে পৌঁছায়, মানুষ যেন দেখে এবং দেখার পরে মানে থাকে না একটু হলেও যেন মানুষের ভিতরে পরিবর্তনটা আসে বা ওই রিয়েলাইজেশনটা আসে যে আসলে এই পৃথিবীটা একটা ক্ষণস্থায়ী জায়গা, এখানে আমরা সবাই নয়া মানুষ, আমরা আসবো, আমাদের পারপাস শেষ হবে, কাজ শেষ হবে, আমাদেরকে চলে যেতে হবে, কিচ্ছু করার নাই। বাকি যে যুদ্ধ আমরা করি পৃথিবীতে টিকে থাকার জন্য, এই যুদ্ধটা আসলে আরো গ্রেটার গুডের জন্য করা উচিত। এটাই প্রত্যাশা। আমার মনে হয় ভীষণ যে এই সিনেমাটা করার পর মৌসুমী হামিদের ফিলোসফিক্যাল যে থটসগুলো, এগুলো অনেকটা বেশি প্রভাবিত হয়েছে। আই ওয়াজ অলওয়েজ লাইক দ্যাট। হ্যাঁ, মেবি আমি ওই যে আমাকে দেখতে একরকম, কিন্তু আমি আমার পার্সোনালিটির অনেকগুলা লেয়ার আছে, এবং হ্যাঁ আমি হাসতে পছন্দ করি, আমি ফান করতে পছন্দ করি, আমি ভালোবাসতে পছন্দ করি, সবাইকে আমি আদর করতে পছন্দ করি, আমি ভালো ব্যবহার করতে পছন্দ করি। পছন্দ করি বলতে বিষয়টা ভুল হবে, পছন্দ করি এটাই করা উচিত আসলে, এটাই নর্মাল। আমরা যে ভাত খাই, যেরকম নর্মাল, ক্ষুধা লাগলে খাওয়াটা যেরকম নর্মাল, একটা মানুষের সাথে ভালো ব্যবহার করাটাও নর্মাল। সো আমরা আসলে যে তুমি যেটা বলছো যে ফিলোসফিক্যাল জায়গার থেকে চেঞ্জ হয়ে গেছেন বা অন্য কিছুটা প্রভাবিত হয়েছে বিষয়, মানে প্রভাবিত তো হয়েছি, কিন্তু এরকম সিচুয়েশন আমার মনে এটাই নর্মাল, এটাই হওয়া উচিত সবার। মানে ধরো একটা রাস্তায় একটা গর্ত হয়েছে, গাতা হয়ে গেছে, ধরো ভাঙচুর ভেঙে গেছে, সবাই ওই ভাঙা রাস্তার উপর দিয়েই যাচ্ছে, উপর দিয়েই যাচ্ছে, উপর দিয়েই যাচ্ছে, উপর দিয়ে যাচ্ছে, কেউ হয়তো রাস্তাটা ঠিক করতেছে না, কিন্তু একটা লোক হয়তো নিজের মনে করে যে কেউ ঠিক করতেছে, নিজের মনে করে ওখানে এক ভ্যান ইট ফেলে গেল, সমান করে গেল, মানুষ দেখে বলল বাহ বাহ, লোকটা বড় ভালো মানুষ। কিন্তু মেবি কেউ করছে না এখন, উনি করেছেন সেই হিসেবে উনি ভালো কাজ করেছেন, কিন্তু এটাই নর্মাল, উনি যেটা করেছেন এটাই নর্মাল। যদি উনি ওখানে ঢেলে পুরা রাস্তা পিচ করে দিয়ে একদম যারা রাস্তা ভাঙচুর করতেছে তাদেরকে একদম ইয়ে করে দিত, আইনের আওতায় নিয়ে আসতো বা এটার জন্য যথাযথ ব্যবস্থা নিত, এক্সট্রা যেটা করার কথা, তাহলে না বুঝতাম যে উনি মানে আমার কাছে এরকম মনে হয় এটাই নর্মাল। আমার সামনে কেউ পড়ে গেল, আমি না হেসে ফিক করে ওকে যে তুলবো, এটাই নর্মাল, স্বাভাবিক, নরমালাইজ করা উচিত। এটাই নর্মাল। নরমাল থিং ইজ ভেরি অ্যাবনরমাল নাওএডেজ আমার কাছে মনে হয়। হ্যাঁ, কিন্তু এগুলো করলে মানুষ বলে ওয়াও, মানুষটা কি ভালো ছিল, মৌসুমী কি কত ভালো, বিষয়টা একদমই তা না, এটাই নর্মাল, এটাই সবার হওয়া উচিত।
এবং এই থটসগুলো আসলে সিনেমা ব্যাপক পরিমাণ মানুষের কাছে পৌঁছে দিতে পারে এবং মানুষকে প্রভাবিত করতে পারে। এই অবশ্যই। জায়গাটাই আমরা আশা করি নয়া মানুষও করতে মানুষ পারবে। যদি ওই থটস গুলো ভাবে আর কি, মানে থটস এর জায়গায় যদি মানুষ ওইখানে থাকে তাহলে অবশ্যই মানুষকে প্রভাবিত করবে। অবভিয়াসলি এটাই আমাদের প্রত্যাশা থাকুক এই সিনেমার কাছ থেকে এবং পুরো ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন এই বেসিক কথাটা মাথায় রেখে কাজ করলে বোধহয় একটা বেটার ওয়ার্ল্ড বা বেটার বাংলাদেশের দিকে আমরা এক্স্যাক্টলি, আগাতে বেটার পারবো। ওয়ার্ল্ড, ইয়েস, ফর গ্রেটার গুড। মানে কোনো কিছু একটা করলে সেটা অবশ্যই গ্রেটার গুডের জন্য করা উচিত। তা না হলে শুধু টাকা আর্ন করে একটা সিনেমা বানাবো, সিনেমাটা মানে খুব হিট হবে, হবে। প্রচুর পয়সা আসবে, ওটা থেকে লগ্নি কারকদের টাকা উঠে যাবে, অনেক টাকা পাবো, ওইটা তো থাকা উচিতই, কিন্তু ওইটার ভিতরেই কিভাবে আমি একটা ভালো জিনিস, একটা গ্রেটার গুড মানুষের কাছে পৌঁছায় দিতে পারবো, যে জিনিসটা আসলে ওই মানে যারা যারা দেখবে সিনেমাটা তাদের লাইফে কাজে লাগবে, তাদের মানে তাদের লাইফে কিছুটা হলেও ভালো কোনো পরিবর্তন করতে পারবে। এটাই আমাদের প্রয়াস ছিল আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাদের আমন্ত্রণ তো নাই, আসার জন্য, গল্পটা আবার বলার বারবার জন্য, বলছে আমন্ত্রণ। এই গল্পটা করার জন্য আই এম ভেরি সরি। আমরা সিনেমাটা দেখার জন্য ওয়েট করছি। আগামী 6 ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে নয়া মানুষ। আমরা সকলে তো দেখতে যাব, আশা করি আপনারাও সকলে যাবেন। মৌসুমী হাবিব, ধন্যবাদ। দর্শকদের থেকে বিদায় নিই। শিওর। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি ভালো লেগেছে। আগামীতে আবারও দেখা হবে এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি।